We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. নমস্কার, আমি কৌশিক। শুরু করছি আজকের চতুর্থ স্তম্ভ। এবারের ভোটের পর একটা প্রশ্ন রাজনৈতিক মহলে ঘুরে ফিরে আসছে। সেটা হলো, তাহলে কি সিপিএম, কংগ্রেস এই রাজ্যে নিশ্চিহ্ন হয়ে গেল? একদা বিহারে, মহারাষ্ট্রে যথেষ্ট শক্তি থাকা সত্ত্বেও কমিউনিস্ট পার্টি গুরুত্বহীন হয়ে গিয়েছিল আইডেন্টিটি পলিটিক্সের জোয়ারে। এখন অবশ্য সিপিআইএমএল ফের কিছুটা শক্তি সংগ্রহ করতে শুরু করেছে বিহারে। স্বাধীনতার আগে মুম্বাইয়ে বিটি রণদিভে সহ অন্যান্য কমিউনিস্ট নেতাদের উদ্যোগে গিরিন কামগার মজদুর ইউনিয়ন নামের যে ট্রেড ইউনিয়ন গড়ে উঠেছিল, সেটা সেই সময় ছিল এশিয়ার সর্ববৃহৎ শ্রমিক সংগঠন। পরে আইডেন্টিটি পলিটিক্সের ধাক্কায় সেই সংগঠন দুর্বল হয়ে যায়। 2004-এ তৃণমূল কংগ্রেস লোকসভায় মাত্র একটা আসন জিতেছিল, কিন্তু তারপর ফের নতুন করে শক্তি সঞ্চয় করে ফিরে এসেছিল তৃণমূল। কারণ সিপিএম বিরোধীদের কাছে তখন অন্য কোনো বিকল্প ছিল না, ফলে একটা চাহিদা ছিল তৃণমূল কংগ্রেসের। এখন সিপিএম এর চাহিদাটাই কি সমাজে নেই? আসলে 34 বছরের অ্যান্টি ইনকামবেন্সির প্রভাব সিপিএম এর ক্ষেত্রে এখনো কাজ করে চলেছে। তাছাড়া জনকল্যাণমূলক যেসব কাজ সিপিএম করেছে বা করতে পারে, রাস্তাঘাট, সেতু, বাঁধ ইত্যাদি যেসব কাজ সিপিএম ক্ষমতা এলে আগের মতোই করতে পারত, সেসব কাজ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের করতে কোনো বাধা নেই, এবং তারা তা করছেও। এবং অবশ্যই বলা যায় যে সিপিএম আমলের থেকে রাস্তাঘাট, জনকল্যাণমূলক কাজ মমতার আমলে অনেকটাই বেশি হয়েছে, অনেকটা ভালোও হয়েছে এবং হচ্ছেও। কেন কমিউনিস্ট পার্টি জনপ্রিয়তা খুইয়েছে সেটা নিয়ে অবশ্যই গবেষণা হওয়া উচিত, কিন্তু এটা মানতে হবে 1991-এ সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকেই দুনিয়া জুড়েই কমিউনিস্ট পার্টির গুরুত্ব কমেছে। উন্নত দেশে তাদের খুঁজেই পাওয়া যাচ্ছে না। আর যেসব কমিউনিস্ট দেশ রয়েছে তার ভেতরে উত্তর কোরিয়া বা চীনের যতটুকু খবর পাওয়া যায়, সেসব জেনে কোনো গণতান্ত্রিক মানুষই ওই ধরনের সমাজের স্বপ্ন দেখবেন না। বরং বলা যায় বামপন্থী ট্রেড ইউনিয়নের গুরুত্ব বাড়ছে উন্নত দেশে। বড় বড় ধর্মঘটে তার প্রমাণও মিলছে। অন্যদিকে কংগ্রেসকে কিন্তু মানুষ চাইছে। বেশ কিছু রাজ্যের ভোটে তার স্পষ্ট প্রমাণও পাওয়া যাচ্ছে। কিন্তু নেহেরু গান্ধী পরিবারের পঞ্চম প্রজন্মের নেতা নেত্রী মানে রাহুল বা প্রিয়াঙ্কার সেই চাহিদা অনুযায়ী কোনো ভূমিকা গ্রহণ করার যোগ্যতা নেই। যোগ্যতা যে নেই সেই কথাটা সম্ভবত তাঁরাও বোঝেন। রাহুল, প্রিয়াঙ্কা দুজনেই একাধিকবার পদ ছাড়ার কথা ঘোষণা করেছেন। কংগ্রেসে সর্বস্তরে নির্বাচনের কথা বলেছেন, কিন্তু কথাকে কাজে পরিণত করেননি। এবং পিছন থেকে কংগ্রেসকে নিয়ন্ত্রণ করার কাজটাও তারা চালিয়ে যাচ্ছেন। 4 রাজ্য এবং একটা কেন্দ্রশাসিত অঞ্চলের যে ভোট হয়ে গেল, সেখানে কংগ্রেসকে আতশ কাজ দিয়ে খুঁজতে হয়। আর বাংলায় তো তারা শূন্য। দলের নেতারা এখন বলছেন সামনের বছর পাঞ্জাব জয়ের মধ্যে দিয়ে নাকি কংগ্রেসের নতুন যাত্রা শুরু হবে। সন্দেহ নেই পাঞ্জাবে কংগ্রেস ক্ষমতায় ফিরবে, কিন্তু সামনের বছর তো উত্তরপ্রদেশ সহ আরো অনেক রাজ্যে ভোট, সেখানে কি হবে? না, তার কোনো জবাব নেই। হ্যাঁ, আরও একটা কথা শোনা যাচ্ছে যে অসুস্থতার জন্য সোনিয়া গান্ধী ইউপিএ চেয়ারপারসনের পদ ছেড়ে দিতে চাইছেন। সত্যি তেমন হলে ওই পদের জন্য এখন যোগ্যতম ব্যক্তি নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতাকে চেয়ারপারসন করলে অন্য কোনো দল থেকেই এখন আর বিরোধিতা আসবে বলে অন্তত মনে হয় না।
তেমন হলে ইউপিএতে একটা গতি আসতে পারে। কংগ্রেসের নিষ্ক্রিয়তার ফলে একটা রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়েছে, আর যার ফলে সুবিধাটা হয়ে যাচ্ছে বিজেপির। ইউপিএকে সক্রিয় করে তুলেই ওই শূন্যতা কিছুটা ভরাট করা যেতে পারে। কংগ্রেসের অবস্থা অনেকটা জলসা ঘরের নায়কের মতো। সবকিছুর মাথায় বসা ছাড়া অন্য কোনো ভূমিকার কথা ভাবতেই পারে না কংগ্রেস। ফলে কংগ্রেস এলে ভালো না না এলে সেটাই প্রশ্ন। কংগ্রেসকে বাদ দিয়েই একটা ন্যাশনাল ফ্রন্ট তৈরি হওয়ার সম্ভাবনাও কিন্তু বাড়ছে। সেই মঞ্চে এবারের ভোটের ফল বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব কিন্তু অনেকটাই বাড়বে। চাপের মুখে দাঁড়িয়ে লড়াই করার যে গুণ একজন বড় নেতা বা নেত্রীর থাকাটা জরুরি, সেটা এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যতটা আছে তেমনটা আর অন্য কোনো রাজ্যের কোনো বিরোধী নেতা নেত্রীর মধ্যে দেখা যাচ্ছে না। সারা দেশে গ্রামে গঞ্জে শুধু নামে চেনে নেহেরু গান্ধী পরিবারের সদস্যদের বাইরে বিরোধী শিবিরে, তাদের মধ্যে লালু যাদবের জেল এবং রাজনীতি থেকে সরে যাওয়ার পর এই মুহূর্তে অন্তত মমতা ছাড়া কেউ নেই। 21শে জুলাই সম্ভবত তৃণমূলের বিজয় সমাবেশ হবে ব্রিগেডে, আর সেই সমাবেশে সারা দেশের বিরোধী নেতা নেত্রীদের দেখা যেতে পারে মমতার পাশে। জাতীয় স্তরে বিরোধী জোটের একটা যাত্রা সেখান থেকেও শুরু হতেই পারে। সময় একটা বিরতির পর আবার ফিরে আসছে আরো ইন্টারেস্টিং বিষয় নিয়ে, সঙ্গে থাকুন। প্রয়াত সিপিএম সাংসদ সাইফুদ্দিন চৌধুরী 1989-90 সালে সিপিএম এর রাজনৈতিক লাইন নিয়ে প্রশ্ন তুলে বলেছিলেন, কট্টর দক্ষিণপন্থী শক্তি মাথা চাড়া দিচ্ছে, কংগ্রেসের সঙ্গে জোট দরকার সিপিএম এর। তারও আগে 1974 সালে সিপিএমকে কি নিয়ে সতর্ক করেছিলেন পি সুন্দরাইয়া? সুন্দরাইয়ার মৃত্যুর পরে পারিবারিক সূত্রে প্রকাশিত সুন্দরাইয়ার সেই দলিলকে অবশ্য সিপিএম সত্যি বলে স্বীকারই করে না। সাইফুদ্দিন বহিষ্কৃত হলেন এইসব দল বিরোধী কাজকর্মের জন্য। তার 26 বছর বাদে 2016 সালে রাজ্য স্তরে সিপিএম আসন সমঝোতা করল কংগ্রেসের সঙ্গে। বিস্কিটস, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন। অসুখ হাতের মাধ্যমে ছড়ায়, সেই জন্য ডেটল হ্যান্ড ওয়াশ, যা দেয় সাধারণ হ্যান্ড ওয়াশের তুলনায় 10 গুণ বেশি ভালো জার্ম প্রোটেকশন। একমাত্র ডেটল হ্যান্ড ওয়াশই ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দ্বারা প্রমাণিত। ডেটল হ্যান্ড ওয়াশ হলে ঘরে থাকে না অসুখের ভয়। জংরোধক টিএমটি মানেই যুগ যুগ জিও বাড়ি। নতুন ক্যাপ্টেন অ্যাভাটর রাসগার্ড, এর অনন্য কোটিং টিএমটিতে জং পড়তে দেয় না, ফলে তা থাকে মজবুত জীবনভর। ক্যাপ্টেন অ্যাভাটর রাসগার্ড, জংরোধক টিএমটি, যুগ যুগ জিও বাড়ি। অসুখ বাড়লে তো সুরক্ষাও বাড়ানোর প্রয়োজন আছে, তাই আমরা তৈরি করেছি নতুন বেস্ট এভার ডেটল। এই সুরক্ষা দেয় 99.99% জীবাণু থেকে, ভাইরাস ও ব্যাকটেরিয়া সহ, দেয় সর্বোচ্চ টিএফএম শক্তি, তরতাজা অনুভব। ডেটল, বি 100% শিওর। 6 টাকায় 1 কোটি কোটি টাকা, 6 টাকা মাত্র 6 টাকায় 1 কোটি। হ্যাঁ সত্যি, কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। স্ট্রং মুভ 4-in-1, আপনি মুভ করলে সম্পর্ক বেড়ে উঠবে। এবার ব্যথা বেদনা থেকে আরাম পাওয়ার সাথে পান জীবাণু থেকে সুরক্ষাও। স্ট্রং মুভের সঙ্গে ডেটল অ্যান্টিসেপটিক লিকুইড বিনামূল্যে। আমি সব সময় ডেটলের উপর ভরসা করেছি। এখন তো এটা প্রমাণিত যে ডেটল কোভিড-19 ভাইরাসের বিরুদ্ধে কার্যকর। মমতার পরশ হয় স্নেহের পরশ। করোনার বিরুদ্ধে আমার নির্ভরযোগ্য সাথী। ডেটল, বি 100% শিওর। 50वीं एनिवर्सरी और अभी भी दिल इतना जवान। आई होप हमारा रिश्ता भी रहे इतना ही स्ट्रॉन्ग। नो, सिर्फ स्ट्रॉन्ग नहीं, हमेशा के लिए स्ट्रॉन्ग। रिलेशनशिप हो या घर, हमेशा स्ट्रॉन्ग तभी रहता है जब उसमें हो फ्लेक्सिबिलिटी भी। श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी वन। फ्लेक्सी स्ट्रॉन्ग मतलब हमेशा के लिए स्ट्रॉन्ग। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. ফিরে এলাম বিরতির পর আবার চতুর্থ স্তম্ভে। স্বাধীনতার পর ভারতে প্রথম নির্বাচনে
1952 সালে 11% ভোট পেয়ে জ্যোতি বসু সহ 28 জন বামপন্থী জয়ী হয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় এসেছিলেন। ভারতীয় জনসংঘ পেয়েছিল 6% ভোট। ক্ষমতায় থাকাকালীন বামপন্থীরা এই রাজ্যে সর্বোচ্চ ভোট পেয়েছে 54%। 69 বছর পর এবারের ভোটে দেখা গেল একজন বামপন্থীও কোনো আসনে জিততে পারলেন না। বামপন্থীদের জোট মোট ভোট পেয়েছে 8%। সিপিএম এর ভোট 5%-এরও কম। কংগ্রেসের ভোট 3%-এরও কম। জনসংঘের উত্তরসূরি বিজেপির ভোট প্রায় 38%। এই প্রসঙ্গে বলা যায় যে বিজেপির মূল যে ভিত্তি সেই আরএসএস এবং কমিউনিস্ট পার্টি, এই দুই সংগঠনেরই কিন্তু বয়স এখন প্রায় 100-র কাছাকাছি। আর খেয়াল করুন আজ দুই সংগঠনের কে কোথায় দাঁড়িয়ে। এর একটা বড় কারণ কমিউনিস্ট পার্টি ভারতীয় সমাজে হাজার বছরের কাস্ট সিস্টেমের ফলে তৈরি হওয়া যে সংঘাত, দ্বন্দ্ব, তাকে অস্বীকার করে মার্ক্সের দেখানো পথে ইউরোপীয় সমাজের মতো করে ভারত ভাবনা ভেবেছে, ভারত সমাজকে ব্যাখ্যা করেছে। ভারত সমাজ নিয়ে কিছু লেখা লিখলেও দার্শনিক পণ্ডিত কার্ল মার্কস, ফ্রেডরিক এঙ্গেলসদের ভারতীয় সমাজ সম্পর্কে যথেষ্ট স্পষ্ট ধারণা ছিল না, এটা এখন অনেকেই মনে করেন। প্রয়াত সিপিএম সাংসদ সৈফুদ্দিন চৌধুরী 1989-90 সালে সিপিএম এর রাজনৈতিক লাইন নিয়ে প্রশ্ন তুলে বলেছিলেন, কট্টর দক্ষিণপন্থী শক্তি মাথা চাড়া দিচ্ছে, কংগ্রেসের সঙ্গে জোট দরকার সিপিএম এর। তারও আগে 1974 সালে সিপিএমকে কি নিয়ে সতর্ক করেছিলেন পি সুন্দরাইয়া? সুন্দরাইয়ার মৃত্যুর পরে পারিবারিক সূত্রে প্রকাশিত সুন্দরাইয়ার সেই দলিলকে অবশ্য সিপিএম সত্যি বলে স্বীকারই করে না। সৈফুদ্দিন বহিষ্কৃত হলেন এইসব দল বিরোধী কাজকর্মের জন্য। তার 26 বছর বাদে 2016 সালে রাজ্য স্তরে সিপিএম আসন সমঝোতা করল কংগ্রেসের সঙ্গে। 2019-এ লোকসভা ভোটে আবার দেখা গেল সেই আসন সমঝোতা হলো না। তারপর 2021-এ হলো জোট। ততদিনে সৈফুদ্দিন যে আশঙ্কা করেছিলেন, অর্থাৎ হিন্দুত্ববাদী শক্তি ভারতের রাজনীতিকে সম্পূর্ণ বদলে দিয়েছে। রথযাত্রার মতো সংখ্যাগুরুর গণ আন্দোলনের মধ্যে দিয়ে দখল নিয়েছে সংখ্যাগুরুর বড় অংশের গণচেতনার। 2021-এর সেই জোট সেকুলার ফ্রন্টকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটে ভাগ বসাতে ব্যর্থ হলো। সেটা ঠিকমতো করতে পারলে বিজেপি এই রাজ্যে ক্ষমতায় চলে আসতো। এটা ঠিক, তৃণমূল কংগ্রেস থেকে একটা অংশ ভোট হিন্দুত্ববাদীদের দিকে চলে গেছে, তার মধ্যে কিছুটা প্রতিষ্ঠান বিরোধী ভোটও রয়েছে। উল্টো দিকে গত লোকসভা ভোটে বিজেপিতে চলে যাওয়া বেশ কিছু বাম ভোট এবং সংখ্যালঘু ভোট সহ কংগ্রেসের বড় অংশ ভোট তৃণমূলের বাক্সে ঢুকেছে। বামপন্থীদের একটা অংশ যারা তৃণমূলকে হারাতে লোকসভায় বিজেপিকে ভোট দিয়েছিলেন, এবারে তারা তৃণমূলকে ভোট দিয়েছেন বিজেপিকে আটকাতে। একই উদ্দেশ্য নিয়ে এবার বহু সিপিএম সমর্থকও ভোট দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে, আর তাতেই তৃণমূলের ভোট বেড়ে হয়েছে প্রায় 48%। তৃণমূল কম বেশি হলেও সমাজের সব অংশের ভোট পেয়েছে। নো ভোট টু বিজেপি ক্যাম্পেনেরও একটা ভূমিকা আছে এই ব্যাপারে। কংগ্রেসের ভোট যে তৃণমূলের দিকে যাচ্ছে তা অবশ্য বোঝা যাচ্ছিল অধীর চৌধুরীর নির্বাচনী বক্তৃতা শুনে। তার ভাষণে আক্রমণের প্রধান লক্ষ্য ছিল বিজেপি নয়, তৃণমূল। তারপর কি ঘটেছে মালদা মুর্শিদাবাদের ফল দেখেই তা বোঝা যাচ্ছে। আবার সময় হয়েছে একটা বিরতির পর ফিরে আসছি চতুর্থ স্তম্ভে, সঙ্গে থাকুন। সমস্ত সরকারি এজেন্সিকে মাঠে নামিয়ে মোদি শাহের গোটা ভোট মেশিনারি এবং কয়েক হাজার কোটি টাকার বাজেট নিয়ে যেভাবে বাংলা দখলের ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল,
তা মমতা একাই ভেস্তে দিতে পারেন সেটা বিজেপি স্বপ্নেও ভাবতে পারেনি। শোনা যাচ্ছে ভোটে জিতে শপথের সময় দরকারে লাগবে বলে তারা বড় বড় হোটেলে বেশ কিছু ঘরও আগাম ভাড়া নিয়ে রেখেছিলেন। এই 2রা মে থেকে বঙ্গ দখলে মরিয়া বিজেপি লড়াইটাকে করে তুলেছিল মমতা বনাম নরেন্দ্র মোদীর লড়াই। পশ্চিমবঙ্গে বিজেপির পরাজয় নরেন্দ্র মোদীর পরাজয় হিসেবেই সারা ভারত দেখছে। ফিরে এলাম বিরতির পর চতুর্থ স্তম্ভে আবার। দেখুন, আমাদের এই ভাঙা চোরা, কালিঝুলি মাখা, রং চটে যাওয়া, অপুষ্টিতে ভুগতে থাকা যে গণতন্ত্র আছে সেটাকে রক্ষা করাই এখন আমাদের প্রধান কাজ। সেই কাজে বাঙালি একটা বড় ঐতিহাসিক ভূমিকা পালন করল এবারের ভোটে বিজেপিকে রুখে দিয়ে। বাঙালি বিজেপির বিরুদ্ধে একটা শক্তিকে চেয়েছিল। বিজেপিও তার বহুমাত্রিক সর্বগ্রাসী আক্রমণ দিয়ে স্পষ্ট করে দিয়েছিল কে তার প্রধান শত্রু। সিপিএম এর বিজেমূল প্রচারে মানুষ একেবারেই কান দেয়নি। বাঙালির কাছে এই মুহূর্তের বাস্তবতা এটাই যে তৃণমূল নেত্রী মমতা ছাড়া তাদের কাছে নির্ভরযোগ্য কোনো শক্তি ছিল না। বিজেপির পরাজয় তারই পরিণতি। দিল্লির সীমান্তে যে হাজার হাজার কৃষক মাসের পর মাস ধরে সত্যাগ্রহ আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষি আইন বাতিলের দাবিতে, বিজেপির এই পরাজয় সেই আন্দোলনকারীদের মনোবল বাড়াবে। কংগ্রেসের যে কাঁদুনি, ওদের সঙ্গে মিডিয়া, ওদের সঙ্গে আদালত, ওদের সঙ্গে সব প্রতিষ্ঠান, ফলে কি করে লড়াই হবে, এই অবাস্তব যুক্তিকে নাকচ করে দিয়েছে পশ্চিমবঙ্গে বিজেপির এই হার। মহাশক্তিধর বিজেপিকে যে একটা আঞ্চলিক দলও হারিয়ে দিতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজটাই হাতে কলমে করে দেখালেন তখনই যখন ধরে নেওয়া হচ্ছিল যে মোদি, অমিত শাহ, যোগীরা একেবারে অপ্রতিরোধ। সমস্ত সরকারি এজেন্সিকে মাঠে নামিয়ে মোদি শাহের গোটা ভোট মেশিনারি এবং কয়েক হাজার কোটি টাকার বাজেট নিয়ে যেভাবে বাংলা দখলের ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল তা মমতা একাই ভেস্তে দিতে পারেন সেটা বিজেপি স্বপ্নেও ভাবতে পারেনি। শোনা যাচ্ছে ভোটে জিতে শপথের সময় দরকারে লাগবে বলে তারা বড় বড় হোটেলে বেশ কিছু ঘরও আগাম ভাড়া নিয়ে রেখেছিলেন। এই 2রা মে থেকে বঙ্গ দখলে মরিয়া বিজেপি লড়াইটাকে করে তুলেছিল মমতা বনাম নরেন্দ্র মোদীর লড়াই। পশ্চিমবঙ্গে বিজেপির পরাজয় নরেন্দ্র মোদীর পরাজয় হিসেবেই সারা ভারত দেখছে। একই সঙ্গে যেভাবে একটা রাজ্য দখলের লোভে কোভিডকে অস্বীকার করে নির্বাচন কমিশনের বেনজির প্রশ্রয় প্রায় ৪৫ দিন ধরে যে ভোট পর্ব চালানো হলো তাই নিয়েও গুরুতর প্রশ্ন উঠতে শুরু করেছে। যখন কোভিডের দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেনের জন্য হাহাকার, মৃত্যুর মিছিল চলছে দেশে, তখন প্রশ্ন উঠেছে পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে। কেউ কেউ প্রশ্ন তুলছেন সবাইকে ছেড়ে শুধু তাকে নিয়ে কেন প্রশ্ন? এর উত্তর একটাই, তিনি সবাই নন, কারণ তিনি দেশের প্রধানমন্ত্রী, তাই তার দায়িত্ব তিনি অস্বীকার করতে পারেন না। আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens